শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভূগোল ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের ভূগোল প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন এই নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে এই অধ্যায়ের শুরুতেই প্রথম পাঠ হচ্ছে ভূত্বক এবং পৃথিবীর আভ্যন্তরীণ গঠন কাঠামো। এই নিয়ে আজকে আমরা মূলত আমাদের আলোচনা হবে। তো তার আগে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা পৃথিবীর বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে গঠন সে সম্পর্কে আগে একটু জানার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, সৃষ্টির শুরুতে বা সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী কিন্তু একটি জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল। এই বাষ্পপিণ্ডটি কি হলো, আস্তে আস্তে বা ধীরে ধীরে শীতল হলো। শীতলে আস্তে আস্তে ঘনীভূত হলো, হয়ে আস্তে আস্তে কি কঠিন আকার ধারণ করলো। এই সময় বাইরের দিকে যখন সে কঠিন হতে থাকলে তখন বাইরের দিকে কিন্তু তুলনামূলক হালকা গ্যাস, তারপর লবণ জাতীয় পদার্থের গ্যাস এবং সর্বশেষে একেবারে ভিতরের দিকে, অর্থাৎ যে এটার কথা আমরা বলছি কেন্দ্রমণ্ডল গঠিত হলো, যেটা নিয়ে আমরা পরে আরো জানবো এই বিষয়ে। তো একেবারে ভেতরের দিকে কি হলো, লৌহ জাতীয় পদার্থের গ্যাস সৃষ্টি হলো। পৃথিবী যখন আরো ঠান্ডা হলো, আরো কঠিন হলো, তখন কি হলো, তিনটি স্তর গঠিত হয়ে গেল ওই সে হালকা তিনটে গ্যাস দিয়ে। সেই কি হলো, প্রথমে উপরের স্তরটি হালকা, মধ্যের স্তরটি কম হালকা এবং ভেতরের স্তরটি জমাট বেঁধে বেশি, যেটা বেশি ভারী পদার্থ দ্বারা গঠিত ছিল, লৌহ জাতীয়, জমাট বেঁধে তিনটি স্তরে গঠিত হয়ে গেল পৃথিবীর আভ্যন্তরীণ ভাগ বা উপরের ভাগ। আমরা যেখানে বসবাস করছি এই অংশটাও গঠিত হয়ে গেল কটা অংশে, তিনটি অংশে। উপরের অংশকে বলা হচ্ছে অশ্বমণ্ডল বা শিলামণ্ডল। অশ্বমণ্ডল বলা হচ্ছে আমরা যেখানে বসবাস করছি, ঘর বাড়ি নির্মাণ করছি, চলাফেরা করছি, সমস্ত আমাদের বেঁচে থাকার সমস্ত কাজকর্মগুলো যেখানে করছি সেটাকে বলা হচ্ছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলের ঠিক নিচে যে অংশটা সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, অর্থাৎ এই যে অংশটা। আর একেবারে নিচে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশ, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাইলে তোমার তিনটা অংশ গঠিত হয়ে গেল, কি কি, অশ্ব, গুরু এবং কেন্দ্র, এই তিনটে গঠিত হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যদি বিস্তারিতভাবে পড়ি পৃথিবীর গঠন, এই যে অধ্যায়টা, তাইলে আমরা এই অধ্যায়ের শেষে যা যা শিখতে পারবো সেটা হচ্ছে ভূত্বক ও পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে পারবো। পৃথিবীর ভূমিরূপ কি সে সম্পর্কে জানতে পারবো। সেই ভূমিরূপের গঠন কাঠামো, অবস্থান ইত্যাদি আমরা ব্যাখ্যা করতে পারবো। সাথে সাথে এই অধ্যায়ে আমরা যদি পড়ি বিস্তারিতভাবে, তখন আমরা বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে পারবো। সাথে সাথে এই অধ্যায়ে আমরা যদি ভালো করে পড়ি তাহলে ব্যবহারিক একটা অংশ আছে, সমোন্নতি রেখা ও তার পার্শ্বচিত্র, এই বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মূল আলোচনায় যাই। সেটা হচ্ছে ভূত্বক ও পৃথিবীর আভ্যন্তরীণ গঠন।
প্রথমে বলি ভূ অভ্যন্তর। গোলাকার পৃথিবী, পৃথিবী কিন্তু গোল আমরা জানি। নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 6378 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ, এবং মেরু রেখার দিকে একটু কম, সেটা হচ্ছে 6357 কিলোমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর যে টোটাল আভ্যন্তর ভাগটা কিন্তু কঠিন। তো কঠিন অংশ ভেদ করে কিন্তু এপাশ থেকে ওপাশে যাওয়া কোনো অবস্থাতে সম্ভব না, আজ পর্যন্ত কেউ যেতেও পারেনি। অনুমানের ভিত্তিতে অভ্যন্তর ভাগ কি কিভাবে গঠিত, কি দ্বারা গঠিত, সে সম্পর্কে অনুমানের উপর প্রত্যক্ষভাবে আজও পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে তেমন কিছু জানতে কিন্তু সমর্থ হয়নি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ফলে পৃথিবীর তাই কঠিন আবরণ ভেদ করে প্রবেশ করা কিন্তু আজও কেউর পক্ষে সম্ভব হয়নি। ফলে কি হয়েছে, প্রত্যক্ষভাবে গঠন উপাদান সম্পর্কে জানার তেমন কোনো উপায় নেই। তবে কতিপয় তথ্যের ভিত্তিতে ভূবিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তোমার পরীক্ষা নিরীক্ষা করে জানতে সক্ষম হয়েছে। সেটা হচ্ছে কি, তিনটে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে, বিশেষ করে একটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত, একটা হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব, আর একটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। এই তিনটে জিনিসের মাধ্যম দিয়েই বৈজ্ঞানিকরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে সমর্থ হয়েছে। তো এই তিনটে যে কারণ, তার মধ্যে সবচেয়ে পৃথিবী এই ভূমিকম্প তরঙ্গ, এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সঠিকভাবে বৈজ্ঞানিকরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে ধারণা নিয়েছে আর কি, অনেকটা। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই ধারণার উপর নির্ভর করে বিজ্ঞানীরা তোমার তিনটি ভাগে অভ্যন্তরকে ভাগ করেছে। একটা হচ্ছে ভূত্বক, একটা হচ্ছে গুরু, আর একটা হচ্ছে অশ্বমণ্ডল। এবার আমরা এই তিনটি স্তর সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা যদি বলি অশ্বমণ্ডল বা ভূত্বক, এই যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা একেবারে পৃথিবীর উপরিভাগ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি, এই যে স্তরটা, এটা হচ্ছে ভূত্বক বা অশ্বমণ্ডল। পৃথিবীর উপরে কঠিন এবং পাতলা স্তরকে অশ্বমণ্ডল বা ভূত্বক বলা হয়। এই মণ্ডলকে শিলামণ্ডলও বলা হয়। এই মণ্ডলের গভীরতা কিন্তু সর্বত্র সমান নয়, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম। এই স্তরের সর্বোচ্চ গভীরতা কিন্তু 40 কিলোমিটার আর কি, সর্বনিম্ন গভীরতা 3 কিলোমিটার, আর অ্যাভারেজ গভীরতা অর্থাৎ গড় গভীরতা 17 কিলোমিটার। তো এই স্তরে যেখানে সবচেয়ে কম গভীরতা, সেটা হচ্ছে সমুদ্র তলদেশ থেকে, আর সবচেয়ে বেশি গভীরতা হচ্ছে পার্বত্য অঞ্চলে আর কি, পর্বতের পাদদেশ থেকে আর কি সবচেয়ে বেশি গভীরতা। এখানে এই যে ভূত্বক মণ্ডল বা ভূত্বক, এর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2 থেকে 3, এবং এই স্তরটি উপরে থাকায় এই স্তরের কিন্তু তাপমাত্রা খুবই কম। এই স্তরের তাপমাত্রা কিন্তু খুবই কম। তো এই স্তরে হচ্ছে, তবে অশ্বমণ্ডলের যদি নিচের দিকে আমরা যেতে থাকি, তাহলে হচ্ছে প্রতি কিলোমিটারে, আমরা যদি অশ্বমণ্ডলের ওপর থেকে নিচের দিকে যেতে থাকি, তাহলে প্রতি কিলোমিটারে শিক্ষার্থী বন্ধুরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। তো অশ্বমণ্ডলকে দুটি অংশে ভাগ করা হয়েছে আবার।
এই যে 17 কিলোমিটার যে গড় গভীরতা সম্পন্ন যে অশ্বমণ্ডল, এই অশ্বমণ্ডলকে আবার দুটি অংশে ভাগ করা হয়েছে। একবার উপরের অংশটা, একেবারে উপরে, যার উপর একেবারে আমরা বসবাস করছি, এই জায়গাটাকে বলা হয়েছে শিয়াল স্তর। আর নিচের যে অংশটা, অর্থাৎ এর উপরে গুরুমণ্ডলের নিচ থেকে এর উপর থেকে এ পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে সীমা স্তর। তো শিয়াল আর সীমা স্তর কেন হলো, শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে। সেটা হচ্ছে অশ্বমণ্ডলের উপর স্তরটিকে শিয়াল স্তর বলা হচ্ছে এই জন্যে, অশ্বমণ্ডলের বাইরের স্তরটিকে বলা হচ্ছে শিয়াল স্তর। এই শিয়াল স্তরে হচ্ছে তোমার গ্রানাইট শিলার পরিমাণ সবচেয়ে বেশি, তাই এই স্তরটিকে অবশ্য আবার গ্রানাইট শিলা স্তর বলা হয়। গ্রানাইট শিলায় সবচেয়ে কিন্তু সিলিকন এবং অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি থাকে। গ্রানাইট শিলায় সবচেয়ে সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকে। তো ভূবিজ্ঞানী সুয়েজ সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আমরা যদি ইংরেজিতে সিলিকন লিখতে যাই তাহলে ইংরেজিতে প্রথমেই ইংরেজি অক্ষর এস এবং আই, এবং অ্যালুমিনিয়াম যদি লিখতে যাই ইংরেজিতে তাহলে প্রথমে কিন্তু এল দিয়ে শুরু করতে হয়, এ এবং এল, তারপরে অন্যান্য অক্ষরগুলো হয়। তো ভূবিজ্ঞানী সুয়েজ সিলিকনের এসআই এবং অ্যালুমিনিয়াম লিখতে গেলে প্রথম দুই অক্ষর এল, এই দুটো যোগ করে নামকরণ করেছে শিয়াল। তোমার শিয়াল, সেটা হচ্ছে যে দন্তস্বয় রশ্মি অন্তস্থ একার ল, শিয়াল। তো যাই হোক, এটাকে আবার তোমার মহাদেশীয় ভূত্বক বলা হয়। তার কারণ হচ্ছে এই জন্য বলা হয় যে এটাই হচ্ছে মহাদেশ, অর্থাৎ পৃথিবীর যে মানুষ বসবাস করছে বিভিন্ন মহাদেশ, 7টা মহাদেশের উপরে, ঠিক এইটা উপরে, যার কারণে এই স্তরটিকে মহাদেশীয় স্তরও বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সীমা স্তর হচ্ছে শিয়াল স্তরের নিচে গুরুমণ্ডলের আগ পর্যন্ত যে অংশ, সেটাকে আমরা বলছি সীমা স্তর হচ্ছে এই সীমা স্তরে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। তাই ভূবিজ্ঞানী সুয়েজ ঠিক ওই একই প্রক্রিয়ায় সিলিকনের এসআই, ম্যাগনেসিয়ামের এম এ, এই প্রথম দুই অক্ষর নিয়ে এই স্তরের নামকরণ করেছে সীমা স্তর। এবং এই জায়গায় এই স্তরটা মূলত ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত, এবং ব্যাসল্ট শিলায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। যাই হোক, আর শিয়াল এবং শিয়াল স্তর, যে শিয়াল স্তর যেখান থেকে শুরু হয়ে শেষ হলো, আর সীমা স্তর যেখান থেকে শুরু হয়ে শেষ হলো, এই যে শুরু এবং শেষের যে দুজনের শেষ এবং শুরু হলো যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কর্ণাক বিযুক্তি রেখা। এই জায়গাটার নাম হচ্ছে কর্ণাক বিযুক্তি রেখা। এটা নামকরণ করেছে ভূবিজ্ঞানী সুয়েজ। এই শিয়াল স্তর সীমা স্তরের যে সংযুক্তি রেখা বা যে জায়গাটা, ভূবিজ্ঞানী সুয়েজ এই স্তরটার নাম দিয়েছে এই যে কর্ণাক বিযুক্তি রেখা। তো যাই হোক, আমরা প্রথম স্তর অর্থাৎ অশ্বমণ্ডল সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ভূত্বকের দ্বিতীয় স্তর অর্থাৎ গুরুমণ্ডল। অশ্বমণ্ডলের নিচ থেকে কেন্দ্রমণ্ডলের আগ পর্যন্ত 2885 কিলোমিটার গভীরতা সম্পন্ন যে স্তরটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 4 থেকে 5 গুণ, আর বিস্তৃত হচ্ছে 2885 কিলোমিটার। এখানে গুরুমণ্ডলের শুরু থেকে
100 কিলোমিটার গভীরতা পর্যন্ত তাপমাত্রা হচ্ছে 1100 থেকে এখান থেকে শুরু 100 কিলোমিটার পর্যন্ত এই স্তরের তাপমাত্রা হচ্ছে তোমার 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত তাপমাত্রা আর কি, এখান থেকে নেবে 700 কিলোমিটার পর্যন্ত গভীর তাপমাত্রা হচ্ছে 1900 ডিগ্রি সেলসিয়াস আর অনুমান করা হয় আর কি। আর গুরুমণ্ডলের একেবারে কেন্দ্রমণ্ডলের এই গুরুমণ্ডলের একেবারে নিচে অর্থাৎ 700 কিলোমিটার পরের থেকে তাপমাত্রা হচ্ছে তোমার 3000 ডিগ্রি সেলসিয়াস। গুরুমণ্ডলকেও ওই অশ্বমণ্ডলের মতো আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল আর একটা হচ্ছে বহির্গুরুমণ্ডল। এই যে স্তরটা, এটাকে আবার দুটো অংশে ভাগ করা হয়েছে, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এটাকে হচ্ছে বহির্গুরু, নিচেরটাকে বলা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। এবার হচ্ছে আমরা এই দুটো সম্পর্কে একটু জানি। গুরুমণ্ডলের উপরের অংশকে বলা হচ্ছে বহির্গুরুমণ্ডল। এই বহির্গুরুমণ্ডল হচ্ছে যেখান থেকে ভূত্বক স্তর শেষ হলো তার নিচের থেকে 700 কিলোমিটার পর্যন্ত যে অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে বহির্গুরুমণ্ডল। এই বহির্গুরুমণ্ডল ক্রোনিয়াম, তারপরে লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এই চারটে পদার্থ সবচেয়ে বেশি তোমার এই অংশটায়, যার কারণে বৈজ্ঞানিকরা ঠিক ওই শেষিয়াল সীমা স্তরের মতো ক্রোনিয়াম, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই চারটে পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি, যার কারণে ভূবিজ্ঞানীরা এই যে চারটে পদার্থের প্রথম অক্ষরগুলো নিয়ে এই অঞ্চলের নামকরণ করেছে ক্রোফের সীমা, অর্থাৎ ক্রোনিয়ামের সিআরও, লোহা বা ফেরাস এফি, সিলিকনের এসআই এবং ম্যাগনেসিয়ামের এমএ, এই চারটে পদার্থের সমন্বয়ে বৈজ্ঞানিকরা এই স্তরের নামকরণ করেছে, অর্থাৎ কোন স্তর? বহির্গুরুমণ্ডলের নাম দিয়েছে ক্রোফের সীমা। আচ্ছা, বহির্গুরুমণ্ডলের মানে গলনাঙ্কের মানে এখানে বহির্গুরুমণ্ডলের নামকরণ করা হয়েছে কি? ক্রোফের সীমা। আচ্ছা, যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বলবো হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। গুরুমণ্ডলের নিচের স্তরটিকে অন্তঃগুরুমণ্ডল বলা হচ্ছে। 2885 কিলোমিটার, অর্থাৎ 700 যদি আমরা বাদ দিই হচ্ছে তোমার বহির্গুরুমণ্ডলের, তাহলে 700 থেকে বাদ দিয়ে 2885 কিলোমিটার, 700 বাদ দিয়ে যেটুকু থাকে সেটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলে হচ্ছে নিকেল, লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম এই চারটে পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে এই অংশটায়, যার কারণে বিজ্ঞানীরা এই স্তরের নামকরণ করেছে নিফের সীমা। ওই প্রথম ওই পদার্থগুলোর প্রথম ইংরেজি অক্ষরের নামগুলো নিয়ে। এইটা তোমার 1909 সালে, এবং গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল এবং বহির্গুরুমণ্ডল, এই অন্তঃগুরুমণ্ডল ও বহির্গুরুমণ্ডলের মাঝখানে যে ডিভাইড রেখাটা, এই রেখাটাকে বলা হচ্ছে মোহবিযুক্তি রেখা। 1909 সালে সার্বিয়ার বিজ্ঞানী মোহরোভিচিক এই বর্ডারটা আবিষ্কার করে, যার কারণে তার নাম অনুসারে
এই স্তরের নামকরণ করা হয়েছে মোহবিযুক্তি রেখা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ভূত্বকের সর্বশেষ স্তর বা একেবারে নিচের স্তর কেন্দ্রমণ্ডল এ সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে ঠিক গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর একেবারে কেন্দ্র পর্যন্ত 3486 কিলোমিটার গভীরতা সম্পন্ন যে অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এখানে আপেক্ষিক গুরুত্ব অংশের 10 থেকে 13.6। এখানে যে পদার্থসমূহ আছে, এই পদার্থসমূহের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 10 থেকে 13.6। এখানে কেন্দ্রমণ্ডলের চাপ ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের চাপের থেকে এখানে যে চাপ, সে চাপ হচ্ছে 30 থেকে 40 গুণ বেশি, এবং তাপমাত্রা এখানে এই জায়গায় তাপমাত্রা হচ্ছে তোমার 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বন্ধুরা বুঝতে হবে, এখানে সেই লোহা থাকুক, নিকেল থাকুক, পারদ থাকুক, সীসা থাকুক, যাই থাকুক না কেন, এটা কিন্তু এত তাপে এখানে কঠিন অবস্থায় থাকা কিন্তু খুবই কষ্ট। যাই হোক, তাহলে এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই গুরুমণ্ডলের কেন্দ্রমণ্ডলের যে বর্ডার, এই বর্ডারটাকে বলা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। উইসার্ট গুটেনবার্গ সর্বপ্রথম এই জায়গাটা আবিষ্কার করেন, যার কারণে তার নাম অনুসারে এই স্তরের নাম, মানে এই জায়গাটা অর্থাৎ এই যে ডিভাইডেড বা ভাগ কেন্দ্র এবং গুরুমণ্ডলের যে জায়গাটা, সেই জায়গাটার নামকরণ করা হয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটা সর্বপ্রথম আবিষ্কার করেছিল গুটেনবার্গ গুটেনবার্গ, তার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই স্তরও কিন্তু দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে অন্তঃগুরু বা বাইরের কেন্দ্রমণ্ডল, আর একটা হচ্ছে বহির্গুরুমণ্ডল বা বাইরের। একটা হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহির্গুরুমণ্ডল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সে বিষয়ে একটু, এবং এখানে এগুলো তারপরে কেন্দ্রমণ্ডল যে যে উপাদান সমূহ দ্বারা গঠিত, সেটা হচ্ছে নিকেল, পারদ, সীসা, এরকম সব ভারী ভারী যেসব পদার্থ সমূহ, নিকেল, লোহা, পারদ, সীসা, এগুলো। এর মধ্যে নিকেল এবং লোহার পরিমাণ সবচেয়ে বেশি, যার কারণে ওই লোহা নিকেল এবং লোহার প্রথম অক্ষর Ni এবং Fe, ফেরাসের এই দুটো অক্ষর নিয়ে বৈজ্ঞানিকরা এই স্তরের নামকরণ করেছে নিফেসিমা। এবং এই স্তর আবার দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে বাইরের অংশ বা বহি কেন্দ্রমণ্ডল, আর হচ্ছে ভেতরের অংশ বা অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিকেন্দ্রমণ্ডল। তো যাই হোক, আমরা এবার বহিকেন্দ্র এবং আন্তঃকেন্দ্র সম্পর্কে জানার চেষ্টা করব। কেন্দ্রমণ্ডলের বাইরের অংশের বিস্তৃতি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত প্রথম অংশের বিস্তৃতি তোমার 22,270 কিলোমিটার। এই 22,000 বলছি, 2270 কিলোমিটার। এই অংশের মধ্য দিয়ে ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ, প্রাইমারি ওয়েভ যেটাকে বলা হয়, এটা তোমার ধীর গতিতে প্রবাহিত হয়, এবং এস তরঙ্গ বা সেকেন্ডারি তরঙ্গ যেটা, সেটা এই অংশের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে না। এতে প্রমাণিত হয় কেন্দ্রমণ্ডলের বাইরের যে অংশ, এই অংশটি তরল অবস্থায় আছে। কারণ কি? তরল অবস্থার মধ্য দিয়ে প্রথম তরঙ্গ ধীর গতিতে যায়, সেকেন্ডারি তরঙ্গ যেতে পারে না। তো যাই হোক, এবং এই অংশ হচ্ছে এস তরঙ্গ তোমার
বা সেকেন্ডারি তরঙ্গ এই অংশের মধ্যে দিয়ে যেতে পারে না। এবার হচ্ছে অন্তঃকেন্দ্র। কেন্দ্রমণ্ডলের একেবারে নিচের যে অংশটি, এটা এই অংশটিকে বলা হচ্ছে তোমার অন্তঃকেন্দ্রমণ্ডল। এবং 1216 কিলোমিটার, 1216 কিলোমিটার এর গভীরতা। এটা কঠিন অবস্থায় রয়েছে, কারণ ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ এর মধ্যে দিয়ে দ্রুত গতিতে পৌঁছাতে পারে। আর যে কোনো শক্ত জিনিসের উপর দিয়ে বা শক্ত পদার্থের মধ্যে দিয়ে ভূমিকম্পের প্রথম যে তরঙ্গটার সৃষ্টি হয় সেটা খুব দ্রুত গতিতে যেতে পারে। এবং কেন্দ্রমণ্ডলের প্রাথমিক তরঙ্গ খুব দ্রুত গতিতে এর মধ্যে দিয়ে যায়, যার কারণে অনুমান করা হয় যে এই যে 1216 এই যে গভীরতা সম্পন্ন যে অংশটি কেন্দ্রমণ্ডলের, এই অন্তঃকেন্দ্রমণ্ডল এটা কঠিন অবস্থায় আছে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন এই অধ্যায়ে ভূত্বক পৃথিবীর আভ্যন্তরীণ গঠন অর্থাৎ আমাদের এই ভূপৃষ্ঠের আভ্যন্তরীণ যে অবস্থা বা যা স্তর বা যা যা দ্বারা গঠিত এবং কি প্রক্রিয়া আছে পৃথিবীর অভ্যন্তর্ভাগ, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। আমার মনে হয় তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু জানতে পারবে। তো আজ হচ্ছে তোমাদের অনলাইন গুগল ক্লাস। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।